প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আমি সৃষ্টিকর্তাকে কখনো দেখি নাই, তাকে চিনিও না, জানিও না। হ্যাঁ, এটা সত্য। তবে আমার বিবেক, সৃষ্টিকর্তা আমাকে যে বিবেক দিয়েছেন, তো এই বিবেক দেখে মনে হয় যে এই যে সূর্য প্রতিদিন সকালে সূর্য ওঠে, তারপরে সূর্য ডুবে গেলে রাত আসে, তারপরে আবার রাতের বেলা চাঁদ উদিত হয়, তাই না? তারপরে আপনার এই যে গাছে ফুল ফল, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, তো এটা দেখে দেখে আমার মনে হয় যে এর পিছনে একটা বড় আকারের শক্তি আছে, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না। আমার মনে হয় কে জানি সূর্যটাকে ঠেলে 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 পশ্চিম দিকে নিয়ে যায়। আমার মনে হয় কে জানি মেঘগুলো, এই যে মেঘ, এখন আকাশে মেঘ আছে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আজকে 14 তারিখ, 14/4/2025 সাল। আজকে পয়লা বৈশাখ, একটু সময় পাইলাম তো তাই একটু ভিডিও করতে বসলাম। তো এই যে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, হ্যাঁ, বাতাস, মানে জানলা দিয়ে ফুরফুর করে বাতাস ঢুকছে, হ্যাঁ। আমার মনে হয় এই যে কাজগুলো ঘটতেছে আমাদের সামনে চারপাশে, এর পিছনে একটা শক্তি আছে। হুম, কে জানি আমাকে নির্দিষ্ট সময় জাগিয়ে দেয়, কে জানি আমার ঘুম পাড়ায় দেয়, আমি জানি না, আমার জানা নাই। তবে এটা সত্য যে এই যে পৃথিবী, এই যে পৃথিবী, এই যে পৃথিবীতে যে আমরা 800 কোটি বা 900 কোটি মানুষ আছি, আমার মনে হয় যে সবাই আসলে একজনেরই সৃষ্টি। কেন? তা হচ্ছে যে এই যে পৃথিবীতে যত গাছ আছে, পৃথিবীতে যত গাছ আছে, যত গাছ, ওই যে আজকে পয়লা বৈশাখ বলো না, আমাদের আশেপাশে যত গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সবেদা গাছ, তারপরে লেবু গাছ, আমড়া গাছ, যত গাছ আছে আশেপাশে, যত গাছ আছে, সমস্ত গাছে আপনার ফলে পরিপূর্ণ। তো এই গাছের জন্য প্রচুর খাদ্য দরকার, যেহেতু এখন মানে প্রত্যেকটা গাছে ফল আছে না, প্রত্যেকটা গাছে ফল আছে, এই ফলগুলো হৃষ্টপুষ্ট হওয়ার জন্য প্রচুর খাদ্য প্রয়োজন। হুম, প্রচুর খাদ্য প্রয়োজন। আর সূর্যের তাপ ছাড়া গাছ খাদ্য উৎপাদন করতে পারে না। এখন যেহেতু বেশি বেশি খাদ্যের প্রয়োজন গাছের, আর এই জন্য বেশি বেশি তাপও সৃষ্টি হয়, মানে গড গিফটেড, মানে সেই সূর্য থেকে আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, শুনছেন মেঘের গর্জন? আজকে পয়লা বৈশাখ আর কি, 2025 সালে পয়লা বৈশাখ। আবার এখন এই যে এই মুহূর্তে যত আশেপাশে যত নদী নালা আছে, নদী নালা, খাল বিল, হাওড় বাওড়, জলাশয় ডুবা, সব জায়গা যত লক্ষ কোটি মাছ আছে, ওরা সবাই অপেক্ষা করতেছে, ওদের পেটে ডিম আছে, প্রত্যেকটা মাছের ডিম আছে, যে বৃষ্টি নামলেই অনেক মাছে ডিম ছেড়ে দেবে। আবার অনেকে আছে তাদের সহ্য নয়, ধৈর্য নয়, তারা ডিম ছেড়ে দিয়েছে। অল্প পানির ভিতরে যদি ডিম ছাড়ে, তখন পোনা মাছগুলো তো মানুষের দুষ্ট ছেলেরা দেখলে পারে মাছগুলো মেরে ফেলবে, কিন্তু বুঝছেন না? আবার যখন বর্ষার পানি, প্রচুর পানি হবে, নদী নালা খাল বিল সব পানিতে তলায় যাবে, তখন কে কোথায় ডিম পারছে, কোন ঘাসের ভিতরে, কোন কুচুরির ভিতরে কে আছে, তখন আর মানুষ টের পাবে না। তখন কিন্তু তারা নিরাপদে আবার কি ওই বাচ্চাগুলোরে, শাবকগুলোকে বড় করতে পারবে, তাই না? এটা তো একই বিষয়। তার মানে কি, দেখেন যে নদী নালা খাল বিল হাওড় বড় জলাশয় যেমন প্রচুর মাছ, লক্ষ কোটি মাছ পেটে ডিম নিয়ে অপেক্ষা করতেছে, ঠিক গাছেও প্রচুর পরিমাণ ফল নিয়ে গাছগুলো অপেক্ষা করতেছে। এই জন্য এই সময়ে গড গিফটেড, সে যেই হোক, হোক আল্লাহ, হোক ভগবান, হোক নারায়ণ, হোক গোবিন্দ, হোক প্রজাপতি, হোক টিয়ান, হোক ঈশ্বর, হোক আল্লাহ, হোক আহুরা মাজদা, অথবা অন্য কেউ, যে যে নামে ডাকতে কিছু হাসে না, তিনি এই সময় প্রচুর পরিমাণে তাপ দেন। আমরা মানুষেরা, অনেক মানুষ যারা নির্ভুল, যারা মূর্খ, যারা বোকা, তারা মনে করে যে ইস কি গরম ডাইনা পড়ছে। আসলে তা না, এখন প্রচুর গরমের দরকার। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ, এদের খাদ্যের জন্য
তাপের প্রয়োজন, কারণ তাপ ছাড়া গাছ খাদ্য উৎপাদন করতে পারে না। এই কথা আমি অনেকবার বলছি, তারপরে বলি যে যখন সূর্যের তাপ কোনো পাতার উপর পড়ে তখন ওদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ গাছের পাতায় উপর এক প্রকার ছিদ্র আছে যেটা খালি চোখে দেখা যায় না, ওই ছিদ্রগুলো মোম দ্বারা আটকা থাকে। এই মোমগুলো আবার যে মৌমাছিরা সংগ্রহ করে বাসা বানায়, তো এই মোমগুলো গড গিফটেড মোম তৈরি হয়। ওই দরজাগুলো খুলে যায়, একটু তাপ পেলে খুলে যায়, তখন ওখান থেকে বাতাস নির্গত হয়। বাতাসে কার্বন ডাইঅক্সাইড আর গাছ মূল লোমের মাধ্যমে, শিকড়ের মাধ্যমে নিচ থেকে পানি শুষে নেয়। তার মানে কি, নিচ থেকে পানি আর উপর থেকে সূর্যের তাপ আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, তিনটে সমানে, তাই না? তিনটে সমানে কী করে গাছ খাদ্য তৈরি করে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি যে আমরা যেমন বাজার থেকে চাউল আনি আর ট্যাপ থেকে পানি নেই, কল থেকে পানি নেই আর ম্যাচ কাটে, তিনটে মানে পানির মধ্যে চাউল দিয়ে চুলায় দিলেই ভাত হয়ে যায়। তারপরে লবণ দিয়ে খেলাম আর না খেলাম সেটা আলাদা। ঠিক এরকমই এটা হলো সিস্টেম, গড গিফটেড সিস্টেম। তো এইভাবে কিন্তু খাদ্য তৈরি হয়। ঠিক আছে, তো এত কথার উদ্দেশ্য আলাদা। সেটা হচ্ছে যে দেন সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকেরে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে সবারই জ্ঞান আছে, আবার পৃথিবীতে যত মাছ আছে তাদেরও জ্ঞান আছে, পৃথিবীতে যত গাছ আছে তাদেরও জ্ঞান আছে, পৃথিবীতে যত পাখি আছে তাদেরও জ্ঞান আছে, কীটপতঙ্গ উল্লা ডাল্লা মৌমাছি সবারই জ্ঞান আছে। আর একটু স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের ঘরে, আমি এখন ঘরের ভিতরে আছি, মনে করেন যে এই যে টিকটিকি, আমি এখন কিন্তু টিকটিক বেরোচ্ছে না, দিনের বেলা টিকটিক বেরোচ্ছে না, ঠিক সন্ধ্যার পরে ওরা বেরোবে ওই পোকা মাকড়সা ধরে খাওয়ার জন্য। কিন্তু যখন লাইট জ্বালাবো তখন ক্যালেন্ডারের পিছনে লুকায় যায় অথবা দেওয়াল ঘড়ির পিছনে লুকায় যায়। যদিও তাকে আমরা মারি না, কিন্তু তার প্রতি একটু ভয় আছে, মানুষের প্রতি সম্মান আছে, যেগুলো সব বানায় মানুষ যদি আমাকে মারে, যাও এই যে টিকটিকাটা শ্রদ্ধাবোধ আছে নাকি বলেন? আছে। আচ্ছা, কি আরো, আপনি রাতের বেলা যদি উঠেন এবং মনে করেন যে আমি একটু পানি খেতে যাব, কিচেনে গেলেন, তো দেখলেন যে তেলাপোকা আর টিকটিকি ওরা সবাই ছিল, কিন্তু আপনারা দেখে সবাই নাই 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 কোথায় গেল? সবাই ওই যে মিরসেপের তলে লুকাই গেছে, হাড়ি পাতিল তলে লুকাই গেছে, ঝাড়ুর পিছনে লুকাই গেছে। নাই, তার মানে কি, মানে আমি বলতে চাইছি যে সবারই জ্ঞান আছে, টিকটিকেরও জ্ঞান আছে, তেলাপোকারও জ্ঞান আছে, শৈলে ইঁদুরেরও জ্ঞান আছে, ব্যাঙেরও জ্ঞান আছে। আবার মনে করেন যে এই যে বালিশে মনে করেন যে বালিশে আপনার কুটকুট করে কামড় দেয়। কী রে, আপনি দেখলেন যে উড়স বা সারপোকা, তো আপনি খুঁজতেছেন, পান না, এরপর একটা সারপোকা দেখলেন, সে আবার ফুট করে খুঁজেন গেল, নাই, আপনি একটা সারপোকার কাছে ফেলে মেরে গেছেন। পরে আপনি আপনার ছেলে মেয়েকে বলেন যে বাবা দেখো তো সারপোকা দেখছিলাম কোথায় গেল। পরে দেখা গেল যে মশারির কোনা আছে না, বালিশের কোনার ভিতরে, হ্যাঁ, একদম চাপার ভিতরে গিয়ে সে লুকায় রয়েছে। মানে তারও প্রাণের ভয় আছে না? আচ্ছা, আমার কথাই কিন্তু মাইন্ড করবেন না, এগুলো শিক্ষণীয়। যারা বিবেকবান তারা বুঝবে, আর যারা মূর্খ তারা হাসবে। একই জিনিস কিন্তু, দেখছেন, একই জিনিস। তো মশারি টানালেন, রাতে ঘুমাবেন, তো মশারির ভিতরে মশা দুটে, আপনি চিন্তা করলেন যে রাতে ডিস্টার্ব করবে, মারি, কিন্তু মশা আপনাকে ক্লান্ত করে ফেলেছে, একবার ওদিকে যায় একবার ওদিকে যায়, আবার খুঁজে পারলে দেখেন পিছনে মারতে চলে যায়। তো আপনি তো অফিস থেকে আসছেন, ক্লান্ত শরীর, হ্যাঁ, মোটামুটি আধা ঘন্টা ধরে চেষ্টা করার পর ফেল মেরে গেল। তারা বলে যে বাবা না, মা হোসাই দোয়া হোসাই। তখন কী করলেন, মশারি একটা কোনা ধরে ঝাঁকি দিলেন, মশা ধরে ফুট করে উড়ে চলে গেল। তাহলে কটার কথা বললাম? আপনার ঘরে যে সমস্ত সদস্য আছে, তেলাপোকা, ইঁদুর, টিকটিকি, তারপরে সারপোকা, তাই না, উড়স, যাই বলেন, সবার জ্ঞান আছে না? জ্ঞান আছে।
হ্যাঁ, ঠিক এরকমই মাছের কথা বলি, যেহেতু পৃথিবীর বেশিরভাগ জায়গা জুড়ে মাছ, তাই না? এই যে নীল সব সাগর নদী, মাছে কি করে জানেন? মেয়ে মাছে করে কি, লেজ দিয়া বা পুরুষ মাছ যেই হোক, এবার আস্তে 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 কাদারে সরায় ফেলে, অথবা মুখ দিয়ে কাদা সরা একটা গর্ত তৈরি করে, এই গর্ত তৈরি করে ওইখানেই তারা ডিম পাড়ে, ওইখানে ডিম পাড়ে দেয়। ডিম পাড়ার পরে ওই পুরুষ মাছ যেটা আছে সেখানে স্প্রে করে দেয়, অর্থাৎ নিষিক্ত করে দেয়, ব্যাস ডিম ফুটে বাঁচতে পারে। ওরা কিন্তু ভদ্র, ওরা কিন্তু খুবই ভদ্র, মানুষের মতো না। আপনি আমাদের বাংলাদেশে কত 400-500 যাই থানা আছে, থানায় গেলে দেখবেন যে 10-12 জনে মিলে এক নারীকে ধর্ষণ করে মেরে ফেলাইছে। আবার দেখবেন যে অনেক জায়গায় যে ধর্ষণ করার পরে কল্লা কেটে নিয়ে গেছে, নাই, তাই না? এগুলো কিন্তু আমরা দেখি, প্রায় দেখি, তাই না? তারপরে হাত পা বাঁধা অবস্থায় ধর্ষণ, এগুলো মানুষের মতো খারাপ প্রাণী খুব কমই আছে পৃথিবীতে। হ্যাঁ, কিন্তু ওই যে নিজেকে শ্রেষ্ঠ দাবি করে, হ্যাঁ শ্রেষ্ঠ মানুষ আছে, তবে সেগুলো আলাদা, সে বিষয়ে আমরা আলোচনা করবো। তো যাক, মাছ কিন্তু ভদ্র, মেয়ে মাছটা ডিম পাড়ে, পুরুষ মাছটা স্প্রে করে দেয়, ব্যাস ভদ্রভাবে বাচ্চা ফুটে বের হয়ে যায়, সুন্দর না? আবার গাছের বেলা বলি, গাছ তো পৃথিবীতে অনেক, মাছের পরেই গাছের স্থান। তো গাছও ভদ্র। গাছ বলতে একটা নারী ফুল যেগুলো আছে, ফুলে ফুটে থাকে, পুরুষ ফুলে ফুটে থাকে, কেউ কারোর কাছে যায় না, কিন্তু বাতাসের মাধ্যমে তাদের কি হয়, মিলন ঘটে, তাই না? সে এক আলাদা অদ্ভুত অনুভূতি। আবার কখনো কখনো ওই পুরুষ ফুল থেকে যে পরাগায়ন, মানে পাউডারের মতো, অর্থাৎ ওই যে আপনার আছে না, বেসনের মতো যে হলুদ কালারের, ওটা আবার কালারও আছে, ওই বিভিন্ন কালারের যে আছে, যে পরাগ রেণু আছে, ওটা বিভিন্ন প্রজাপতি, উল্লা, ঢেল্লা, মৌমাছি, ফড়িংয়ের পাখায় বেঁধে বেঁধে মৌমাছির পায়ে লেগে লেগে ওইটা আবার স্থানান্তরিত হয়, অর্থাৎ নারী ফুল থেকে পুরুষ ফুলে যায়, পুরুষ ফুল থেকে নারী ফুলে যায়, বলে কি ওদের মতো আবার মিলন ঘটে, সুন্দর না? এটা আর এক অমায়িক। গাছগুলো সবই ভদ্র, কোনো গাছের পরে হেলে পড়ে না, কোনো গাছের পর দুলে পড়ে না, তাই না? ঠিকই তো, 100% ঠিক। দেখেন, অথচ তাদের মধ্যেও কিন্তু অপেক্ষা থাকে, ওই গাছে কি সুন্দর ফুল ফুটছে, হ্যাঁ আমিও ফুল ফুটাইছি, দেখা যাক কি হয়। পরে দেখা গেলো মৌমাছিরা প্রায় আসা যাওয়া করে, তাই না? গুনগুন করে আবার গানও গায়, গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোরা যায়, তাই না? কি এক অদ্ভুত ব্যাপার স্যাপার, গাছের সাথে গাছের প্রেম হয়, ভালোবাসা হয়, তাই না? এভাবে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয়, আবার সৃষ্টির গতি তারা টিকে থাকে পশুদের মধ্যে, তাই না? আবার কুকুরও কিন্তু ভদ্র কম না, কুকুর কিন্তু খুব একটা ভদ্র, কুকুর কিন্তু কম ভদ্র না, কুকুর কিন্তু ভদ্র। কারণ আমরা সারা বছর দেখি কুকুরে তেমন করে না, মানে মিলন করে না, শুধুমাত্র ওই যে কাতি অঘ্রাণ মাসে ওই 2-3 মাস আছে, ওই সময় একটু টুকটাক ওরা মিলন করে। আর ওরা মিলন করবে না কি করবে, রাস্তাঘাটেই তো করবে, কারণ ওদের তো জায়গা তো রাস্তায়, তাই না? কিন্তু মানুষ, হায় হায়, মানুষ বড় ডিয়ারিং জিনিস। আর এই ডিয়ারিংয়ের কারণে কিন্তু মানুষের ধর্মের প্রয়োজন আছে। পৃথিবীর অন্য কোনো জাতির জন্য ধর্ম প্রয়োজন নাই। যে বললাম না যে মাছেরও ধর্মের দরকার নাই, গাছেরও ধর্মের প্রয়োজন নাই, পাখিদেরও ধর্মের প্রয়োজন নাই, হ্যাঁ টিকটিকি, তেলাপোকা, ওদের কিন্তু একটা ধর্ম আছে, জ্ঞানও আছে। কিন্তু মানুষের ধর্মের প্রয়োজন, কারণ মানুষের কোনো ধর্ম নাই। একবার কিন্তু বলছি যে আপনি বাংলাদেশে যত থানা আছে না, দেখবেন যে এরকম ধর্ষিতা, তাই না? ধর্ষণ করে একেবারে মানে কল্লা কেটে মাথা নিয়ে গেছে, নাই, অথবা মনে করে যে মেরে ফেলছে বা পানির মধ্যে ফেলাই দিয়েছে, এরকম ঘটনা প্রায় ঘটে, তাই না? প্রায় ঘটে আর কি। তারপরে কি বলতেছিলাম, কিন্তু মানুষের ধর্মের প্রয়োজন, কারণ মানুষের কোনো ধর্ম নেই, বোঝা গেছে? আবার কুকুরের যে খুব একটা দোষ তা নাই। আমি একটা ঘটনা বলি, ময়মনসিংহে আমাদের ময়মনসিংহ, শেরপুর, ঝিনাইগাতি, ময়মনসিংহ তো চেনেন আপনারা। তো এই ময়মনসিংহের শহরের পাশে যে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার আছে, জেলা স্কুলের পাশে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, তো এই আকুয়া মাদ্রাসা কোয়ার্টারে এর যে প্লটটার নাম আছে 54, অর্থাৎ 54 নম্বর যে বাড়িটা, এটা একটা ম্যাচ বাড়ি, বিশাল ম্যাচ বাড়ি। আর এটার মালিক হচ্ছে টিপু সুলতান, ওনার অবশ্য ছেলে মেয়ে নাই। তো আমি ওখানে দীর্ঘদিন ছিলাম ওখানে, এই 2005 সাল 2006 সাল ওই সময়।
থাকাকালীন অবস্থায় তো একজন আমার বলতেছিল যে আমি জীবনে বহু সেঞ্চুরি করছি। সেঞ্চুরি মানে কি, প্রায় শতাধিক মেয়ের সাথে সে সেক্স করছে। বাহ বাহ, সাব্বাস, বাঘের বাচ্চা। তো বলো দু একটা গল্প বলো না ভাই, শুনবেন? হ্যাঁ শুনি, ভালো লাগে আর কি। তখন তো বোঝেন না, মানে ইয়াং বয়স, 2005 সালের ঘটনা আর কি। তো বলতেছে যে দেখেন আমি ওই আমার পাশের বাড়ি তো মানুষ যায়, আমিও গেছি, ঘোরাফেরা করতেছি। তো পরিচিত এক বোন, তারা বললাম তোরা বিয়ে করবো, তোরে আমি বিয়ে করবো। সুন্দরে নয় বান্দরে গলই, তুই আমার বিয়ে করবি, তোর সে যোগ্যতা আছে? এই তো আমার মধ্যে জেদ হয়ে গেল। আমি তো পুরুষ মানুষ, বুঝলেন না, আমি তো পুরুষ মানুষ। তখন আমি একটা কৌশল অবলম্বন করলাম, মানে শয়তানি বুদ্ধি আর কি। কৌশল তো বুঝলেন, শয়তানি বুদ্ধি। সে আস্তে আস্তে প্রায় যায়। তারপরে তার মা আছে যারা আছে, বলো যে আমি বিয়ে করব। হ্যাঁ কী কর, তুমি বিয়ে করবা? কে হাসাই বিয়ে করবো। আচ্ছা, তারপরে ও শুনছে কথাটা যে আমার বিয়ে করতে চায়, ভালো কথা। তারপরে বলো শোন, আমরা শহরে যেয়ে বিয়ে করব। শহরে যে কাজের অফিসে যে করলে আর ভালো না? গ্রামে কোন মোল্লা কি আপনার কি কলেমা পড়াবে না পড়াবে, তাই না? সরা কলেমা পড়াচ্ছে, যদি ম্যারেজ হয়, কোর্ট ম্যারেজ হয়, তাহলে আরও মজবুত কিন্তু হয় বিয়ে, হয়তো তার ভালোই হয়। চল। তো ও করছে কি, ওরে নিয়ে ওরা বোনের বাড়ি আছে শহরে, সেখানে চলে গেছে। শহরে যাওয়ার পরে তো সেখানে থাকে, কয়েক সপ্তাহ হয়ে গেছে, ওদের সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তো হচ্ছে। তারপরে ওর দুলাভাই জিজ্ঞেস করে, কিরে কবে বিয়ে শাদী করলি? বললো ওই এমনি কলমা টলমা হয়েছে, তো বিয়ে শাদী এখনো হয় নাই, মানে ওই যে লেখে বিয়ে হয় নাই, তো সবাই দাওয়াত করতে হবে, আপনিও তো থাকবেন। ও আচ্ছা, এই না, আচ্ছা ঠিক আছে। তো দুলাভাই কিছু মনে করতে পারেন নাই, মানে চালাক তো দেখেন, শয়তান বড় চালাক। তো যাক, সেখানে কিছুদিন থাকার পরে তারপরে মেয়ে বলতেছে যে কই এতদিন হয়ে গেল আমরা একসাথে থাকতেছি, কেমন ব্যাপার সবার, বাচ্চা কাচ্চা হয়ে যায় যদি ই করো, চলো আমরা বিয়ে করে ফেলাই। মানে পাগল, তুইও বংশীয় মায়ে, আমিও বংশের পোলা, চিন্তা করেন। শয়তানের কিন্তু অনেক রকম পেঁয়াজ থাকে, বংশের পোলা। একটা কাজ করি, কী কাজ, আমরা বাড়ি যাওয়ার পরে দুলাবে আছে, বোন আছে, তাদেরকে বলি অমুক তারিখে আসুক। তারপরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে বলি, বলার পরে ঘটা করে বাড়িতে বিয়ে হবে। তো মেয়ে তো সরল মনে, ঠিক আছে। হ্যাঁ, তো যে জন্যই গল্প, ওরা বলতেছিল যে আমরা একদিনে 8 বার 9 বার পর্যন্ত মেলামেশা করছি, যেটা কুকুরে করে না, মানুষে কিন্তু করে। এরকম আর একটা ঘটনা আমি জানি, আর এক বন্ধু বলছিল যে আমি একদিন 9 বার মেলামেশা করছি। এটা হচ্ছে আপনার খুলনা থেকে ভ্যারাইটি শো আসছে ইসে, ওই যে ভারতের যে সরকার, মোদী সরকার আসলে ওরাকান্দি হরি ঠাকুর বাড়িতে, তো ওখানে একটা মেলা হয় প্রতি বছর চৈত্র মাসে, 1 মাস যাবৎ মেলা হয়। ওইখানে বিভিন্ন ধরনের যাত্রাপালা হয়, বিভিন্ন ধরনের বাজে নোংরা মেয়েরা আসে। তো ওদের সাথে এইভাবে 9 বার, একদিনে 9 বার পর্যন্ত মেলামেশা করছে বলে আমার বলছে, সত্য না মিথ্যা উপরওয়ালা ভালো জানে। হলো বিষয়। এবার আমরা একটা খুচরা আলাপ করি, চলেন খুচরা আলাপ। সেটা হচ্ছে যে ময়মনসিংহেরই ঘটনা। উনি 3 বাউন্ডারি রোড, ময়মনসিংহের জেলা স্কুলের পাশে 3 বাউন্ডারি রোডে একটা অ্যাভেন্টিস কোম্পানির একটা অফিস ছিল। ওই অ্যাভেন্টিস কোম্পানির গার্ড, আমরা একসাথে থাকতাম। তো উনি আবার, সত্য না মিথ্যে জানি না, তবে সত্য, তো উনি কথা প্রসঙ্গে একটা কথা বলতেছিল যে ভাই মানে কি জানেন, এই থানা কোর্টগুলো খালি টাকা চেনে, কোনো বিচার আচার হয় না, খালি টাকা, যারা টাকা দেবে তার পক্ষে রায় দেয়। আমি কী বলেন, দেশে কি আইন নাই? হ্যাঁ ভাই, আইন নাই। আমি যে সেটা আবার কেমন, জানেন আমি তো এখানে চাকরি করি, গার্ডের চাকরি, বোঝেন তো, কঠিন চাকরি। এখান থেকে আমারে খাইতেও আসতে সুযোগ দেয় না, অথচ বাড়িতে আমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। ভারী অন্যায়। তো বলো যে ভালো কথা, অন্যায় হয়ে গেছে, তো
আল্লাহরই মর্জি আমার আপন শালা একজন ম্যাজিস্ট্রেটের বাসায় থাকে। খুব ভালো। তো যাক, মামলা হয়ে গেছে, যাই শালারে বললাম, শালা আবার তার ম্যাডামরে বলল। তারপরে ওই ম্যাডাম একদিন মার্কেটে যাবে, তো শালা ফোন দিয়েছে, দুলাভাই আপনি আসেন। আইসে, পরে পরিচয় করা দিয়েছে যে ম্যাডাম আমার দুলাভাই আর কি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। তো ম্যাডাম আপনি একটা শাড়ি পছন্দ করে দেন। বলো না, এই কেমন দামের কেমন শাড়ি কেমন রঙের মানুষ কি কিনবে না কিনবে এটা আমি কিভাবে কেউ দেয় না, আপনি দেন, আপনি মেয়ে মানুষ, আপনি যেটা পছন্দ করবেন যে দামে পছন্দ করবেন কোনো শব্দ নাই, খালি আপনি পছন্দ করে দেবেন ব্যাস। এদের একটা মানে গোপন রহস্য আছে। পরে ওই একটা শাড়ি পছন্দ করছে, শাড়িটা দাম দিয়েছে, শাড়িটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই শাড়িটাই আবার ওই ম্যাডামরাই গিফট করছে। তখন বলো কী ব্যাপার, তুমি আমারে শাড়ি গিফট করে দিচ্ছ? ম্যাডাম ওই আমার দুলো ভাইয়ের বিরুদ্ধে একটা মিথ্যে মামলা করছে। উনি তো ময়মনসিংহ শহরে গার্ডে চাকরি করে, উনি তো বাড়ি ঘরে আসে না, কিন্তু ওই গ্রামের লোকজন শত্রুতা করে ওনার নাম ঢুকে দিছে, আপনি একটু দেখবেন। আচ্ছা তুমি যখন করছো আচ্ছা দেখবানি। এরপরে বেশ কিছুদিন পরে যখন মামলা কোর্টে গেছে, তখন মাত্র 5,000 টাকা, মাত্র 5,000 টাকা খাইয়ে এই ম্যাডাম করছে কি, ওই যে টাকা দিয়েছে তার পক্ষে রাজিয়ে দিয়েছে। তখন দুলাভাইও খেপা, শালাও খেপা। একটা কল আসছিল, আমি চলে গেছিলাম, আবার আসলাম। তো যেটা বলছিলাম যে ওই চাকর, সিম্পল চাকর ওই ম্যাজিস্ট্রেটের বাড়িতে থাকে, মালির কাজ করে, বাজারঘাট করে, এরকম দিক অবস্থা। তো ও বললো যে ম্যাডাম এই আমার দুলো ভাই আসামি দিয়েছে, উনি তো নিরপরাধ মানুষ, একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে দেখবো। কিন্তু পরবর্তীতে মাত্র 5,000 টাকা লাগে ওই দুলো ভাইরে কি মামলা থেকে খালাস করে নাই, তারে হাজত খাটাইছে। দেখেন মানে এই গল্পের মাধ্যমে মানে কর্মফল যে ভোগ করতে হয় সেই বিষয়টা আমরা জানতে পারবো আর কি। পাপ কাউকে ক্ষমা করে না সেই বিষয়টা আমরা জানতে পারবো। তো যাক, তো বললো যে ম্যাডাম একটু দেখেন আমার দুলাভাই নিরপরাধ মানুষ, ওর জানি কোনো সমস্যা না, এর জামিন করাই দেন। তো উনি 5,000 টাকা খাইয়ে জামিন করাই নাই। ঠিক আছে, এই তো দুলাভাই তো রাগ হয়েছে, শালাও ভীষণ রাগ। কি ম্যাডাম আমার দুলাভাইরে জেল খাটালো? দাঁড়া, তোর চাকরি গোষ্ঠী গিলাই, তোর চাকরি আমি বাদ দিলাম, তোর চাকরি আমি করবো না। খেপছে, আর মূর্খ সুখ মানুষ তো খেপলে তোকে আর ঠেকানো যায় না, মারাত্মক রকমের খেপা খেপছে। যা হোক, তারপরে ফোন লাগাইছে ওই ম্যাডাম আছে ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট ম্যাডামের সাথে আবার এক কলেজের প্রিন্সিপাল আছে, তার সাথে মাঝে মাঝে টুংটাং শব্দ হয় আর কি, বুঝছেন না? মানে ওনারা যায়, মানে ভ্রমণে যায়, সিক্রেট ব্যাপার সবার, সিক্রেট নিউজ, সিক্রেট রিলেশন। এটা আবার এই চাকর জানে, আর কেউ জানে না, আল্লাহ জানে আর চাকর জানে। তো ও আবার ফোন লাগাইছে স্যারের কাছে, উনি থাকে আমেরিকা। স্যার বলো কি, যে ম্যাডাম তো বৃহস্পতিবার হলেই চলে যায় উদ্দাম বিহারে, এইগুলো কিন্তু ভালো না, এগুলো কিন্তু আমিও দেখি, এটা কিন্তু বড় পাপ। কি বলো তুমি? হ্যাঁ, এত বড় কথা আগে বলো নাই কেন? ম্যাডাম স্যার আমি যদি এই কথাটা বলি তাহলে আপনি কি আমার চাকরিতে রাখবেন বা ম্যাডাম কি আমার রাখবে? তাও তো ঠিক। বলো তুমি সত্যি বলতেছো? বলে স্যার আমি 100% সত্যি বলতেছি, যখনই বন্ধের দিন হয় তখনই ম্যাডাম চলে যায় অমুক, নামটা আমার মনে নাই, নামটা মনে ছিল, যেহেতু আজকে 20 বছর আগের ঘটনা, তো আজকাল 2025 সাল চলতেছে, আর হলো 2005 সালের ঘটনা। তো বলো যে অমুক প্রিন্সিপালের সাথে ম্যাডামের সিক্রেট রিলেশন। আচ্ছা তাই?
আচ্ছা ঠিক আছে। তো স্যারে তো কানাডা থেকে চলে আসছে, চলে আসার পরে হোটেল ভাড়া করছে, হোটেলে থাকে আর গোপনে কোনো খোঁজ নেয়। তো দেখলো ঘটনা সত্যি, ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে গেলে পরে উনি উনি যেহেতু জ্ঞানী মানুষ, উনি আমেরিকাতে থাকে, উনি খুবই মানে দায়িত্বশীল মানুষ। উনি আস্তে বাড়িতে আইছে, আসার পরে বউরে বলছে যে ই করো, হুট করে চলে আসলাম, তোমারে জানাবো, ফোন করবো, সে সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম। ওই বাচ্চাদেরকে আমি ওখানে সিটিজেনশিপ করাবো, বা ও দেশে নিয়ে যাবো, কারণ এই দেশ তো নোংরা দেশ, তাই না? আমেরিকাতে নিয়ে যাবো, একটু ই করো, ছবি তুলে দাও। তোলো, তোমার ছেলে ছবি তুলবা, তুমি আইসো, হ্যাঁ, আমিও সাথে যেতে পারি। তো আচ্ছা তুমি থাকো, তোমার লাগবে না, তুমি অফিস করে আসছো, এত কষ্ট করে তুমি থাকো, আমি এদেরকে ই করি, মানে ছবি তুলে নিয়ে আসি। তুমি এমনি রান্না বান্না করো, ভালো ভালো রান্না করো, হ্যাঁ, আমি আইতাছি। এই জীবনের শেষ প্রস্তাব। তো উনি তো রান্না বান্নায় ব্যস্ত, আর সার করছে কি, সার বাচ্চা, দুটি ছেলে বাচ্চা নিয়ে তারপরে ময়মনসিংহ থেকে রওনা দিয়ে ঢাকা চলে আসে। ঢাকা আসার পরে সেখানে সে এয়ারপোর্টে কাগজপত্র রেডি করে আসতে সেই যে কানাডা চলে গেছে, আর জীবনে ফিরে নাই। হ্যাঁ, পথিমধ্যে অর্থাৎ ওই যে স্যার যাওয়ার সময় ওনার একটা ডিভোর্স। তো বন্ধুরা, পাপ বাপকেও ছাড়ে না, এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা কথা আছে, আপনারা জানেন তাই না? তো ওই মাত্র চাকরের সামান্য একটা কথা না শোনার ফলে এত বড় ক্ষতি হয়ে গেল। এদিকে ওই ম্যাডামের নাম ফারজানা, ওই ওই যে মহিলা ম্যাজিস্ট্রেট, ওনার নাম হলো ফারজানা। আর স্বামী আমার নামটা মনে নাই। তো স্বামী ছেলেদেরকে নিয়ে সেই চলে গেল। যাওয়ার আগে একটা ডিভোর্স লেটার দিয়ে গেল যে তুমি এই অপকর্মগুলো করছো, এটা প্রমাণিত সত্য, আমি স্বচক্ষে এটা যাচাই করছি, যাচাই করার ফলে আমি তোমার থেকে চলে যাচ্ছি। কারণ আমি সেখানে অনেক কষ্ট করি, আর মনে মনে, হ্যাঁ, শুধু একটা আশা নিয়ে থাকি যে আমার সন্তানদের জন্য, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, গুড়ে বালি, তুমি আমার সেই শরবতের মধ্যে বিষ মিশাই দিছ। এই পরে মহিলার কি হয়েছে তা আমি জানি না, এই হলো অবস্থা। তবে ঘটনা সত্য, এই হলো বিষয়, ঠিক আছে? অতি বড় হয়েও না, ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, আর ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটা কি অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এই থেকে আমরা জানলাম। তো কোন পাপে কারে খেয়ে ফেলে কেউ জানে না। গত 5/8/2024 সালে প্রধানমন্ত্রী হাসিনা কখনোই ভাবে নাই যে আমাকে এমন পরিণতি ভোগ করতে হবে, ঠিক আছে? শুধু এই হাসিনের বেলা না, জিয়াউর রহমানের বেলাও একই ঘটনা ঘটছে। আবার হয়তো দেখা যাবে সামনে ইউনূস সাহেবের বেলাও একই রকম ঘটনা ঘটবে। কারণ কি জানেন, আমি তার প্রত্যক্ষ সাক্ষী। আমার দেখতেছি না, প্রত্যক্ষ সাক্ষী আমি। কারণ হয়তো ইউনূস সাহেব কিছু করতেছে না, বা স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো মানুষ দেখলাম, উনি সেনাবাহিনী রিটায়ার্ড পারসন, কিন্তু এর ফাঁকে ফাঁকে পুলিশে অনেক অন্যায় করতেছে। নিরীহ মানুষদেরকে ধরে ধরে মামলা দিয়ে দিচ্ছে, কোর্ট থেকে মামলা দেয়। কোর্ট থেকে আমার জানা মতে আছে, এগুলো প্রমাণিত সত্য, আমার কাছে দলিলও আছে, ডকুমেন্টস আছে, যদি আপনাকে দেখতে চান আমি দেখাইতে পারি। ওই কোর্ট থেকে মামলা দেয় থানায়, থানা থেকে ফোন দেয়, হ্যালো আপনি, বলো জি স্যার, বলো থানায় একটু দেখা করেন তো, আসেন। পরে বলে যে মামলা তো একটা হয়ে গেছে, বড় সাইজের মামলা, টাকা 20 লাখ লাগবে, 50 লাগবে, 10 লাখ লাগবে, কি বলেন? বলো স্যার মাপ করা যায় না। না, এখানে মাপের কোনো কথা নাই, মাপ কোনো শব্দই হবে না। আপনি যদি টাকা দেন তাহলে আমরা হামলা করে হালকা করে দেবো, আপনার কোনো সমস্যা হবে না। আর যদি টাকা না দেন তাহলে ফেসে যাবেন, কোর্টে যাওয়া লাগবে। তখন তার যার সামর্থ্য, একটা ক্যাপাসিটি আছে না, তাই না? এখন আলুর কেজি কত? 25 টাকা। আর ঠিক গত বছর আলুর কেজি ছিল কত? 85 টাকা, তাই না? কোথায় 25 টাকা আর কোথায় 85 টাকা, এটা মার্কেট আছে না?
তো এরকমটি যে মার্কেটটা বর্তমানে চালু আছে সেটা হচ্ছে 3 লাখ টাকা, সর্বনিম্ন 3 লাখ টাকা। এর নিচে কোনো মামলা নাই, আর ঊর্ধ্বে যত হোক এটাকে চলছে। তো এই পাপের প্রায়শ্চিত্ত আবার যারা ক্ষমতা আছে, হোক বা সে স্বরাষ্ট্রমন্ত্রী হোক আর ডক্টর ইউনূস সাহেব হোক, এদেরকে ভোগ করতে হবে। কারণ এই জায়গাটা খুবই একটা নোংরা জায়গা আর কি। তবে আশার আলো হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সব স্বীকার করছেন যে হ্যাঁ, ঘটনা সত্য, যে পুলিশে কিছু মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা লোক ধরতেছে, এটা সত্য আর কি। এটা উনি স্বীকার গেছে, ভালো, একটা ভালো বিষয়। তবে কোর্ট তো আর ওটা মানে না, কারণ কোর্ট টাকা ছাড়া কিছুই বোঝে না। আমি গল্পের শুরুতে বলছিলাম যে কোর্ট টাকা ছাড়া কিছু চেনে না, তো সেই ঘটনা ঘটতেছে। আর এর প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, হয়তো আপনাকে অথবা তাকে অথবা অন্য কাউকে। পাপ কাউকে ক্ষমা করে না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল, তাহলে সবাই ভালো থাকবেন আর কি।